বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জামানুর রহমান। ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অন্যান্য শিক্ষকদের ন্যায় আমিও অনলাইনের মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র নবম ও দশম শ্রেণীর কিছু ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনলাইনের মাধ্যমে ক্লাসের মধ্যে বাচ্চাদের অনেক কিছু উপকৃত হবে আমরা আশা করছি। এই ক্লাস যারা দেখছো আমাদের ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের সকল ছাত্রছাত্রীর আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি তোমাদের ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে টিপস দিতে যাচ্ছি তার প্রথম হলো এটা কি বাক্য। সাথে সাথে আমরা চলে আসি পদ। নিশ্চয় বাক্য কি আমরা জানবো, পদও জানবো। এর পাশাপাশি আমরা চলে আসি ক্রিয়াপদ। প্রিয় স্টুডেন্ট, বাক্য কি আমরা জানি, তারপরও আমি একটু সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে বলছি। অর্থপূর্ণ উক্তিকে বাক্য বলে। নিশ্চয় বুঝতে পারছো বাক্য কি? অর্থপূর্ণ উক্তি বাক্য। যেমন রহিম বই পড়ে। রহিম বই পড়ে একটা পুরো টোটাল একটা বাক্য। পাশাপাশি চলে আসি পদ কি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। বুঝতে পারছো? আবার ব্যাপারটা শোনো। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পদ বলি। যেমন মানুষ, মানুষ একটা কি পদ। চলে আসি এরপরে আছে আমাদের ক্রিয়াপদ। ক্রিয়া কি মানে যেটা কাজ করে। ক্রিয়াপদ কি? যে কার্য সম্পাদন করে, যার মাধ্যমে কার্য সম্পাদন করা বোঝায়, অর্থাৎ কাজ করা বোঝায়, সেটা হলো ক্রিয়াপদ। তাহলে আমরা আলোচনা করলাম কি বাক্য, পদ ও ক্রিয়াপদ। একটু খেয়াল করো, বাক্য, পদ ও ক্রিয়াপদ। নিশ্চয় জানো এই তিনটে সমন্বয় কি গঠিত? বলতে পারবে সবাই? নিশ্চয় বলতে পারবে, তোমরা জানো। তারপরও আমি বলে দিই, বাক্য, পদ ও ক্রিয়াপদ এই তিনটির সমন্বয়ে আমাদের কারক গঠিত হয়। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনামে আসি। কারক। কারক কারক কোথা থেকে আসবে? প্রথমে আমরা জানতে হবে আসলে কারক কি শব্দ। কারক একটা সংস্কৃত শব্দ। কারক কি শব্দ? একটা সংস্কৃত শব্দ। প্রথম কারক কি, কারকের প্রকারভেদ কি, এগুলো জানতে হলে আমাদের প্রথমে কারককে ভাঙতে হবে। ভাঙা শিখি আমরা, নিশ্চয়ই তোমরা জানো। এরপরও আমি একটু দেখাই দিই। কারককে ভেঙে ফেলাই আমরা। তাহলে কারক ভাঙলে কি আসছে? ক্রি প্লাস নক। অনেকে নককে অক বলে, অক হিসাবে আখ্যায়িত করা যায়। ক্রি অর্থ কি? ক্রি অর্থ হলো ক্রিয়া। ক্রি অর্থ হলো ক্রিয়া, আর নক অর্থ হলো সম্পাদন করা, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করা। আমি আবারও তোমাদের মাঝে ক্লিয়ার করছি যে কি বললাম, কারককে ভাঙলে ক্রি প্লাস নক, অনেকে অক হিসেবে আখ্যায়িত করে। কারক এখানে ক্রি অর্থ কি বললাম খেয়াল আছে তোমাদের? ক্রি অর্থ বললাম কিন্তু ক্রিয়া। আবারও ভালো করে শোনো, ক্রি অর্থ হলো ক্রিয়া, আর নক অর্থ হলো সম্পাদন করা, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করা। তাহলে ক্রিয়া সম্পাদনের মাধ্যমে আমরা কারক পেতে পারি। এবারে আমরা চলে আসি কারক কি বা কারক কাকে বলে। কারক কি নিশ্চয় তোমরা জানো, এরপরও আমি সুন্দরভাবে আবার উপস্থাপন করি তোমাদের মাঝে।
সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনছো তো? অবশ্যই শুনবে। কারক বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সহিত অন্যান্য পদের যে সম্পর্ক থাকে বা সম্পর্ক থাকে সেটা হলো কারক। আবারও ক্লিয়ার করি, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সহিত অন্যান্য পদের যে সম্পর্ক বা সম্বন্ধ থাকে, নাম পদের আসতে পারে, তাকে আমরা কারক বলি। এবার আমরা চলে আসব কারকের প্রকারভেদ। কারক কয় প্রকার নিশ্চয় আমরা জানি, একটু লিখে ফেলাই। কারক 6 প্রকার। তাহলে কারক কত প্রকার বললাম? কারক 6 প্রকার, লিখে ফেলাই। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদানকারক, 5 অপাদানকারক, 6 অধিকরণকারক। নিশ্চয় খেয়াল করো। তাহলে আমরা কি লিখলাম আর একটু দেখি। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদানকারক, 5 অপাদানকারক, 6 অধিকরণকারক। এখন আমরা আলোচনায় আসি কর্তৃকারক কি। সাধারণত এগুলো সংজ্ঞা জাতীয়, আমরা মনে থাকে না, মনে রাখতে পারি না। কি করতে হবে? কিছু টেকনিক্যাল অবলম্বন করতে হয়। কর্তৃকারক আমরা কি দেখে চিনি, সেটাও টেকনিক লাগবে। ওর সহ কর্তৃকারক সহ অধিকরণ কারক পর্যন্ত আপনার টেকনিকের মাধ্যমে আমরা উপস্থাপন করব। তাহলে একটা বাক্যের মাধ্যমে আমরা কারকগুলো, এই যে 6 প্রকার কারক, সেটা আমরা পেতে পারি একটা বাক্যে। দেখি বাক্যটা আমরা খেয়াল করি। বেগম সাহেব তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে চাল দিতেন। এখানে আমরা খেয়াল করব কর্তৃকারক কিভাবে আসে। একটু আলোচনা করি। ক্রিয়া, এর ভিতরে কর্তৃকারক থেকে অধিকরণ কারক পর্যন্ত আসে এবং শুধুমাত্র একটা ক্রিয়া কাজ করছে, সেটা দিতেন। কিভাবে দিতেন আমরা ভালোভাবে দেখি। কর্তৃকারকে থেকে অধিকরণ কারক পর্যন্ত যে ক্রিয়া, সেটা হলো দিতেন। কে চাল দিতেন? বেগম সাহেবা। কখন চাল দিতেন? প্রতিদিন। কিসের থেকে চাল দিতেন? ভাড়া থেকে।
আবারও খেয়াল করি, এখানে আছে নিজ হাতে। কিসের দ্বারা চাল দিতেন? নিজের হাত দ্বারা কি দিতেন? চাল দিতেন। আমরা বুঝাতে পেরেছি যে একটা ক্রিয়া দিতেন বাক্য নিয়ে আমরা পুরাপুরি কর্তৃকারক থেকে অধিকরণ কারকের ক্রিয়াটা আমরা জানতে পারলাম। প্রশ্নটা কিভাবে আসলো সেটাও বুঝতে পারলাম। এই প্রশ্নগুলো এভাবে করলে কিন্তু কারক পুরাপুরি এসে যাবে। এরপরও আমরা একটু চলে আসি কর্তৃকারক। কি দেখে চিনব? যে কাজ করে সেটা হলো কি? কর্তৃকারক। বুঝতে পারছো? আবারও বলি, যে কাজ করে সেটা হলো কর্তৃকারক। কি দেখে চিনি আমরা? দেখি, কে বা কারা বুঝালে কিন্তু কর্তৃকারক হয়। কি বললাম? কে বা কারা বুঝালে কর্তৃকারক হয়। কি বা কাকে বুঝালে কর্মকারক হয়। আমাদের এখানে একটু জিনিস খেয়াল করতে হবে। যেমন আমি ইংরেজিতে একটা সেন্টেন্স বলি, হি ইটস রাইস। হি ইটস রাইস। এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা কি? হি। ইটস কি? ভার্ব অর্থাৎ ক্রিয়া। রাইস কি? অবজেক্ট অর্থাৎ কর্ম। এটা খেয়াল রাখতে হবে। আমাদের অপাদান কারকের সঙ্গে কর্মকারকের যে ডিস্ট্যান্স, যে দূরত্ব তৈরি হয় সেটা সম্পর্কে আমরা বুঝতে পারব। চলে আসি করণ কারক। কিসের দ্বারা? দিয়া কর্তৃক। এটা বুঝালে করণ কারক হয়। সম্প্রদান, নিঃস্বার্থভাবে দান, যে দান আর কখনো তুমি ফিরে পাবে না, সেটা হলো নিঃস্বার্থ। কি উপায়ে? আসলে কিন্তু সম্প্রদান কারক হয়। চলে আসি অপাদান কারক। অপাদান কারক আমাদের খুবই সহজ। এখানেও কিন্তু কাকে প্রশ্ন আসলে কিন্তু অপাদান কারক হয়। আমি তোমাদের উদাহরণের মাধ্যমে এরপরে বুঝাই দেব যে অপাদান কারক কাকে আসতেছে, কর্মকারকও কাকে আসতেছে, কেন আসতেছে। অধিকরণ কারক। তিনটা জিনিস মনে রাখলে কিন্তু অধিকরণ কারক হয়ে যাবে। স্থান, কাল আর সময়। বিষয়ও আসতে পারে। স্থান, কাল, সময় আমরা লিখে ফেলি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে আমরা প্রশ্নে চলে আসি আবার। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে চাল দিতেন। চলে যায়, কে চাল দিতেন? বেগম সাহেবা। তাহলে কর্তৃকারক হয়ে গেল। বুঝতে পারছো? বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে? বুলবুলিতে। কারা ধান খেয়েছে? এখানে যদি বুলবুলিরা বলি তাহলে কারা এসে গেল। তাহলে বুঝতে পারছো কর্তৃকারক চিনিবার নিয়ম কি? কর্মকারক। ডাক্তার ডাকো, কাকে ডাকতে বলতেছে? ডাক্তারকে। নিশ্চয়ই এখানে কিন্তু কাজের ব্যাপার মনে রাখতে হবে। তোমাদের আমি বলছিলাম না, হি ইটস রাইস। বুঝতে পারছো তো? করণ কারক। এখানে আমরা আবার চলে যাই, নিজ হাতে। কিসের দ্বারা চাল দিতেন? নিজের হাত দ্বারা।
করণকারকে তাহলে যে উদাহরণ দিলাম, এর সাথে সাথে আমি আরও একটা উদাহরণ বলি। ছেলেরা বল খেলে, বল দ্বারা খেলে, বুঝতে পারছো নিশ্চয়ই? করণকারক। এবার চলে আসি সম্প্রদানকারক। কেমন শিখছো সেই ব্যাপারে কিন্তু আমি উদ্দীপকটা অসম্পূর্ণ রাখছিলাম। তোমরা বুঝতেই পারছো কিনা জানি না। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে কাকে আর অপাদানে কাকে নিঃস্বার্থভাবে দান করা বুঝালে সম্প্রদানকারক হয়। সেটা কি দেখো তো। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে চাল দিতেন। এখানে নিশ্চয় উজ্জ্ব রাখছি, কাদের চাল দিতেন? নিশ্চয়ই গরিবদের। সেটা কিন্তু আমি লিখিনি। নিঃস্বার্থভাবে দান করা বুঝালে সম্প্রদানকারক হয়। তোমরা কি বুঝতে পারছো কেন লিখিনি? তোমাদের একটু যাচাই করব তাই। কারণ তোমরা এখন নবম ও দশম শ্রেণীতে পড়ো, ছোট্টবেলায় কিন্তু শিখছো এগুলো পিতামাতার কাছে, বাড়িতে, স্কুলে। তাহলে আমরা লিখে ফেলি গরিবদের। অসম্পূর্ণ কাজটা কিন্তু সম্পূর্ণ করলাম তোমাদের দ্বারা। গরিবদের চাল দিলে কি আর ফিরিয়ে নিতে চাবা নাকি? নিঃস্বার্থভাবে দান করা বুঝালে সেটা সম্প্রদানকারক হয়। সম্প্রদানকারকে সমিতিতে চাঁদা দাও। এখানে কিন্তু চাঁদা দিলে আর ফিরে পাবে না। কিন্তু আমি যদি বলি ধোপার কাছে কাপড় দাও, কি ধোপার কাছে কি কাপড় দিলে আমার সুন্দর একটা প্যান্ট আছে, সুন্দর একটা জামা আছে, কোনো কারণে নাকি নষ্ট হয়ে গেছে, সেটা কি আমি ফেরত নেব না? তাহলে এটা কি সম্প্রদানকারক হবে? না। বলো তো এটা কি কারক হবে? অবশ্যই বলতে পারবে। চলে আসি কর্মকারক। বুঝতে পারছো? তাহলে কর্মকারক কি আসে? ধোপাকে কাপড় দেব, নিশ্চয়ই ফিরে পাওয়ার জন্য দেব। এটা কিন্তু নিঃস্বার্থভাবে দান করা বোঝায় না। এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, মস্তিষ্কে ধারণ করতে হবে। চলে আসি অপাদানকারক। আমরা অপাদানকারক কি? হইতে থেকে সে বুঝালে অপাদানকারক হয়। ব্রেনে রেখে দিই, হইতে থেকে চেয়ে বুঝালে অপাদানকারক হয়। অপাদানকারক আমরা বাইর করি কোথায় পাবো বলো? ভাড়ার থেকে। হইতে থেকে সে এসে গেল। অনেক সময় উজ্জ্ব থাকে, ছাদে পানি পড়ে, বলবে না কি ছাদ হইতে পানি পড়ে? ছাদে পানি পড়ে, তাহলে ওখান থেকে তো হতে পড়ে। মেঘ হতে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয়, তাহলে মেঘ হতে বৃষ্টি হয়। তাহলে আমরা অপাদানকারক কি বুঝলাম? বুঝতে পারছো নিশ্চয়? এবার চলে আসি আমাদের অধিকারণকারক। স্থান, কাল, সময়। শুক্রবার কি আমাদের স্কুল খোলা থাকে নাকি? নিশ্চয় না, শুক্রবার আমাদের স্কুল বন্ধ থাকে। তাহলে শুক্রবার ওটা কি? নিশ্চয় একটা দিন। তিলে তৈল আছে, বুঝতে পারছো? যদি বলি তিলে তৈল হয়, তিল হইতে তৈল হয়, চলে আসলে কিন্তু অপাদান। ব্রেন ঘামাতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সুন্দরভাবে শিখতে হবে। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দু, খেয়াল করো, আমি তোমাদের বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন, একটি বাক্যের মাধ্যমে 6টি কারক বুঝালাম। আর একটু টেকনিক অবলম্বন করি, যেমন পা গোটা দীপ্তি। তোমরা খাতায় লিখে নাও, এটা কিন্তু আরো সুন্দর হবে। পা গোটা দীপ্তি। একটু আলোচনা করি। পথে কি? পাগলে কিনা বলে। কে কিনা বলে? পাগলে কিনা বলে। কোন কারক আসলো? কর্তৃকারক আসলো। গুরুজনে করণতি, গুরুজনের সেবা করলে, তাহলে এখানে নিশ্চয় বুঝতে পারছো কর্মকারক। টতে টাকায় কিনা হয়, টাকার দ্বারা কিনা হয়। দয়দির গীতে দিনে দয়া করো। এখানে দিন অর্থ কিন্তু সপ্তাহের দিন না, দিন অর্থ কিন্তু দরিদ্র। দরিদ্রকে দয়া করো, ফিরিয়ে নেবে নাকি?
নিশ্চয় না। পরাজয়ে ডরে না বীর। জয়ের বিপরীত কি? পরাজয়। তাহলে যারা বীর হয় তারা কি পরাজয়কে ডর করে, ভয় করে? এখানে ভয়, ভীতি এগুলো বুঝতে পারছো? অপাদানকারক। তিলে তৈল আছে, নিশ্চয় বুঝাতে পেরেছি। তাহলে আজকে আমরা কারক নিয়ে মোটামুটিভাবে একটা টিপস দিলাম। কি শিখলাম? অনেকটা পাঠ করলাম, কিন্তু আমরা আসলে কি শিখলাম একটু খেয়াল করি। প্রথমে শিখলাম বাক্য, তারপরে শিখলাম পদ, তারপরে শিখলাম ক্রিয়াপদ, তারপরে চলে আসলাম কারক সংস্কৃত যেটা শব্দ সেটা, কারক ভাঙা শিখলাম, কাকে বলে শিখলাম, প্রকারভেদ সম্পর্কে জানলাম এবং ডিটেলস ওর মোটামুটি আলোচনা মাধ্যমে আমরা সব কিছু শিখলাম। স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, কারক আমরা শেষ করলাম মোটামুটিভাবে। নিশ্চয়ই তোমরা এ সম্পর্কে বুঝেছো, অনুধাবন করেছো, মস্তিষ্কে ধারণ করার ক্ষমতা অর্জন করেছো। পাশাপাশি তোমাদের অন্যদের শেখানোর মতো পরিবেশ পর্যায়ে কিন্তু এসে গেছে। তোমরা জানো মাদকাসক্তি কি? মাদকাসক্তি আসক্ত হলে কি হয়? যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, এটার দিকে তোমরা খেয়াল করবে, পিতামাতার কথা শুনবে। এই মাদকায় আসক্ত হলে জীবন শেষ হয়ে যাবে, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই আমি চাই না, তোমরা চাবে না, দেশ সমাজ চাবে না এই মাদকা আসক্ত হয়ে পড়ে। একটুখানি করো। আজকে যে কারক সম্পর্কে আলোচনা করলাম, আগামী পর্যায়ে আমি যে আসবো তোমাদের মাঝে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, অন্যান্য বিষয় নিয়েও হয়তো আসবো। বাংলা দ্বিতীয় পত্রের পরের দিন যে আমি কি করাবো সেটা কিন্তু তোমাদের নিশ্চয়ই অজানা নেই, কারণ আমি শিখালাম কারক। এরপরে যেটা আসবে নিশ্চয়ই সেটা পাঠ শিরোনামের মাধ্যমে আসবে। তাই আমি আজকে পাঠ শিরোনামটা অসমাপ্ত রেখে আজকের মতো আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।